হ্যালো স্যামসাং লাভার্স, রাইট নাও আমার হাতে রয়েছে গ্যালাক্সি A17 5G। A17 5G অবশ্যই বুঝতে পারছেন খুব দামি কিছু না, মিড রেঞ্জ প্রাইস পয়েন্টের ডিভাইস। বাংলাদেশ মার্কেটে তিনটা ভ্যারিয়েন্টে লঞ্চ করা হয়, চারটা কেন দেখেন, তিনটা ভ্যারিয়েন্টে 6 128, 8 128, 8 256 জিবি ভ্যারিয়েন্ট। অ্যান্ড স্যামসাং বলছে নাও ডু মোর। চলুন আরও বেশি কি করা যায় আমরা একটু ফাইন্ড আউট করে দেখি। A17 5G এর ডিজাইনটা স্যামসাং এর আরও বেশ কিছু ডিভাইসে আমরা খেয়াল করেছি, সিমিলার টাইপের একটা ডিজাইন দিয়েছে। এর বডি ফ্রেমটা প্লাস্টিকে তৈরি, স্কোয়ার শেপ হওয়াতে হাতে নিলে পরে আপনার কাছে একটু বক্সি একটা ফিল আসবে, যে জিনিসটা হয় কি অনেক সময় কর্নারের এগুলো হাতে একটু লাগে। আর এই স্মার্টফোনটা রিয়ার প্যানেলটাতে রয়েছে ফাইবার গ্লাস, মানে এটা একদম গ্লাস আপনি বলতে পারবেন না, আবার একেবারে প্লাস্টিকের মতো ফিল দেয় না, গ্লাস স্টিক টাইপের একটা ফিল দেয়, যেখানে ফিঙ্গারপ্রিন্ট স্মাজেস অবশ্যই বসে, একই সাথে স্ক্র্যাচ পড়ার পসিবিলিটিও আছে। মাইক্রো স্ক্র্যাচ অবশ্যই পড়তে পারে, কেস ব্যবহার করা উত্তম হবে। IP54 এর রেটিং আছে, যেখানে এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আর একটু বেটার রেটিং দেখি অনেক স্মার্টফোনেই। তো আমিও আশা করছিলাম স্যামসাং এর এই ডিভাইসটাতে IP68 পর্যন্ত একটা রেটিং থাকতে পারতো, সেক্ষেত্রে আমরা একটু টুকটাক পানিতে চুবাতে পারতাম, যদিও এটা খুব প্রয়োজনীয় কিছু না, অনেকের জন্য আর কি লাগে। মানে এই ব্যাপারগুলো আসে মানে রেসে যারা আছে তাদের সাথে কম্পিটিশনে গেলে তখন এই ব্যাপারগুলো হিসাব করতে হয় আর কি, এই জন্য বললাম। যাই হোক, স্মার্টফোনটিতে সুপার অ্যামোলেড প্যানেল আপনারা পেয়ে যাবেন, যা 90 হার্টজ পর্যন্ত সর্বোচ্চ হাই রিফ্রেশ রেট দিতে পারে। 800 নিটস HBM ব্রাইটনেস আছে। এখন এই ব্রাইটনেসটা অনেকের কাছে কম মনে হলেও টু বি ভেরি অনেস্ট আউটডোরে ডিরেক্ট সানলাইটও দেখার উপযোগী। আপনি যখন ছবি তুলতে যাবেন তখন মনে হতে পারে আরেকটু ব্রাইটনেস থাকলে ভালো হতো, কিন্তু এছাড়া এমনিতে নর্মালি ব্যবহার করতে গেলে এই ব্রাইটনেস নিয়েও কোনো ধরনের ইস্যুতে পড়তে হয় না। টাচ রেসপন্স ভালো, 90 হার্টজ পর্যন্ত ঠিকভাবে পুশ করে। কিন্তু আমরা যখন ডিভাইসটা কিনছি 24,999 টাকা দিয়ে, 25,000 টাকায়, মানে বেস ভ্যারিয়েন্টের কথা বলছি, তখন তো আমি ডেফিনেটলি 120 হার্টজ খুব সহজেই আশা করব। সেই সাথে আমরা এটাও আশা করব যে পাঞ্চল কাটআউট দিয়ে আসুক, কিন্তু না, দেখুন এই স্মার্টফোনটা এসেছে ওয়াটার ড্রপ নচ, সেই সাথে বিশাল বড় একটা চেন দিয়ে। ডিসপ্লেটার রেজলিউশন ভালো আছে, ডিসপ্লেটা সুপার আমোলেড। স্যামসাং এর সুপার আমোলেড কেমন হয় আপনারা নিশ্চয়ই জানেন, সেই জায়গাগুলো নিয়ে আমার কোনো কমপ্লেন নেই। এমনকি আমি 90 হার্টজ পেয়েও ততটা কমপ্লেন করতাম না যদি কিনা ডিসপ্লেতে থাকতো পাঞ্চল কাটআউট, আর সেই সাথে লোয়ার চিনটা আরো বেশি ন্যারো করা হতো। এখন এই জিনিসটা টোটালি বেমানান লাগে। এই প্রাইস পয়েন্টে এর চাইতে অনেক বেটার ডিসপ্লে যুক্ত ডিভাইস আমরা দেখতে পাই অনেক চাইনিজ ব্র্যান্ড থেকেই। আমি একটু ক্লিয়ার করে নিই স্মার্টফোনটার অন্য ভ্যারিয়েন্টগুলোর দামটা কেমন রয়েছে। এর যে 8 128 জিবি ভ্যারিয়েন্ট, ওটার দাম 26,999। পরবর্তী ভ্যারিয়েন্ট সর্বোচ্চ ভ্যারিয়েন্ট 8 256, ওর দাম রয়েছে 30,999 টাকা। তো 30,000 টাকায় আসলে এই শেপটা মেক সেন্স করে না, আমার কাছে করে না আর কি। তবে ডিসপ্লেতে ভালো প্রোটেকশন রয়েছে, কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস, আর 385 PPI হওয়াতে ডিসপ্লে শার্পনেসও বেশ ভালো। সাইজ অনুযায়ী শার্পনেস যথেষ্ট ভালো আছে। ইভেন যারা ভিডিও দেখেন, মাল্টিমিডিয়া কনজাম্পশন করবেন, ডিসপ্লের কালার রিপারেশন আপনাদের কাছে খুবই ভালো লাগবে, ইটস ট্রু। তো ডিসপ্লের কমপ্লেনের জায়গা ওটুকুই ছিল, এর বাইরে ডিসপ্লে নিয়ে আমার কোনো কমপ্লেন নেই। ক্যামেরাতে এই স্মার্টফোনের রিয়ারে দেখুন 3টা শুটার আছে। মেন শুটার 50 মেগাপিক্সেল, যেখানে OIS রয়েছে। পরবর্তী শুটার 5 মেগাপিক্সেল, না এইটা ম্যাক্রো শুটার না, এটা আলট্রা ওয়াইড শুটার। এছাড়াও 2 মেগাপিক্সেলের শুটার অ্যান্ড ফ্রন্ট ফেসিং ক্যামেরা 13 মেগাপিক্সেল। হ্যাঁ, এটা অবশ্যই ভালো সাইন বলতেই হবে যে এরকম প্রাইস পয়েন্টে আমরা আলট্রা ওয়াইড তো পাই না এখন ম্যাক্সিমাম ব্র্যান্ড থেকে। সেই জায়গায় স্যামসাং দিয়েছে, ছোট হলেও অ্যাটলিস্ট দিয়েছে, যেটা দিয়ে প্রপার লাইটিং কন্ডিশনে বা ডে লাইটে যদি আপনারা আউটডোরে ছবি তোলেন সেই ছবি কাজে লাগানো যায়। হ্যাঁ, সেই ছবি ইউজেবল আসে, কিন্তু লো লাইটে এটা অনেকটা স্ট্রাগল করে, অনেক বেশি গ্রেইনি হয়ে যায় এবং কন্ট্রাস্টের পরিমাণও বাড়ে, সে ছবি খুব একটা কাজে লাগবে না। বাট আপনি যদি ভালো লাইটে ছবি তুলতে পারেন তাহলে এর আলট্রা ওয়াইডটা আপনারা কাজে লাগাতে পারবেন, অ্যাটলিস্ট আছে আর কি। যাই হোক, মেইন ক্যামেরার রেজাল্টও কিন্তু যথেষ্ট ভালো। ইভেন 25-26 হাজার টাকায় যত অফিসিয়াল ডিভাইস রয়েছে তাদের সাথে কম্পেয়ার করতে গেলে ম্যাক্সিমাম ফোনের থেকে এটার মেইন ক্যামেরাটা এগিয়ে থাকবে। যেখানে আমরা শার্পনেস ডিটেল খুব ভালো দেখছি, বিশেষ করে ছবিগুলো একটু জুম করলেও আপনি কিন্তু ডিটেল ভালো লক্ষ্য করবেন। ছবির মিডল এরিয়া, কর্নার এরিয়াতেও কিন্তু প্রপার পরিমাণে ডিটেল রয়েছে। তাছাড়া ওভার কন্ট্রাস্টি, কালার ফেড আউট বা ওভার কালার এই জাতীয় কোনো প্রবলেম আমরা ফেস করিনি। লো লাইটের দিকে কিছুটা কন্ট্রাস্টি হয়, নাইট মোড অন করে নিলে যথেষ্ট ভালো ছবি পাওয়া যায়। সুপার স্টেডি হাতে ধরে রাখতে হবে এমনটা না, কারণ OIS রয়েছে, সেটা ওয়ার্ক করছে এবং লো লাইটে সে আসলে হেল্প করতে পারছে এখানে। আমার যা মনে হয় মেইন ক্যামেরাটা ম্যাক্সিমাম মানুষের কাছেই ভালো লাগবে স্মার্টফোনের। পোর্ট্রেট মোডে সিঙ্গেল ফোকাল লেন্থে আপনারা ছবি তুলতে পারবেন, এখানে মাল্টি ফোকাল লেন্থ থাকলে আরো সুবিধা হতো, ডিজিটাল হলেও সমস্যা ছিল না। তবে ব্যাকগ্রাউন্ড ব্লারনেস ভালো, সেই সাথে এজ রিডাকশনও ভালো, খুবই ক্রিটিক্যাল জায়গায় না পড়লে মিস করছে না, আর হেভি হাইলাইট আসলেও সেটাকেও ভালোভাবে ব্যালেন্স করা ট্রাই করে। পোর্ট্রেট নিয়ে সন্তুষ্ট থাকবেন, জাস্ট ফোকাল লেন্থের মানে ভেরিয়েশন থাকলে ভালো হতো আর কি। এমনকি ভালো রেজাল্ট দিচ্ছে এর ফ্রন্ট ফেসিং ক্যামেরাও, তবে এখানে একটু ওয়ার্ম টোন লক্ষ্য করা যায়, স্ক্রিনটা একটু ওয়ার্মের দিকে নিয়ে প্রেজেন্ট করে। আউটডোরে শার্পনেস ডিটেল অন পয়েন্টে আছে, কিন্তু ইনডোরে কালার কিছুটা শিফট করে, সেই সাথে ডিটেল কম আর একটু সফট মনে হবে আপনাদের কাছে। বলছিলাম এই ফোন ভিডিও রেকর্ড করতে পারে সর্বোচ্চ 1080p-তে, 1080p 30 fps আপনি ভিডিও রেকর্ড করতে পারবেন। ভিডিওতে স্টেবিলিটি যা আছে ওকে, কিন্তু জিটারিং আছে ভিডিওতে, আর 4K এর মজা তো মিস করছি, কিছু করার নাই এই জায়গায়। আর এটা হচ্ছে ফ্রন্ট ফেসিং ক্যামেরার ভিডিও স্যাম্পল। ইভেন এই মুহূর্তে যে সাউন্ডটা পাচ্ছেন তা কিন্তু স্মার্টফোনের মাইক্রোফোন থেকেই পাচ্ছেন।
মাইক্রোফোন কোয়ালিটি আমার ভালো লেগেছে, কিন্তু ভিডিও কোয়ালিটি টপ নচ লেভেলের নয়। তো ক্যামেরা যেটা দাঁড়ালো, আমি বলবো এই স্মার্টফোনটা অনেক ডিভাইস থেকেই এগিয়ে থাকবে, বিশেষ করে আলট্রা ওয়াইড নিয়ে এবং মেইন ক্যামেরাতে। এবারে আসল জায়গা পারফরমেন্স সেকশন এবং এর সফটওয়্যারের ব্যাপার স্যাপার। হ্যাঁ, এই জায়গায় ভালো কিছু করেছে, যেমন এটি রান করছে One UI 7 বেসড অন Android 15, যেখানে 6 বছরের সিকিউরিটি আপডেট পাওয়া যাবে এবং 6টা ওএস আপডেট পাওয়া যাবে। যারা দীর্ঘদিন একটা স্মার্টফোন লেটেস্ট অ্যান্ড্রয়েডের সাথে ব্যবহার করতে চাচ্ছেন তাদের জন্য এটা একটা বাড়তি সুবিধা দেবে ফর শিওর। অন্যদিকে প্রসেসর হিসেবে রয়েছে Exynos 1330। এই প্রসেসরটা আমার কাছে নতুনই, এটা 5 ন্যানোমিটারের একটা এসওসি, যেখানে আমরা দুইটা ক্লাস্টারে বিভক্ত কোর দেখতে পাই। এর মধ্যে পারফরমেন্সের জন্য দুইটা কোর রয়েছে 2.4 GHz এর Cortex A78 এবং বাকি যে 6টা পাওয়ার এফিসিয়েন্সি কোর রয়েছে তা 2 GHz এর Cortex A55। আর গ্রাফিক্স সেকশনকে পাওয়ার করছে Mali Z68 MP2। তো আশা করছি বুঝতে পারছেন এই প্রসেসরের দৌরত্ব আসলে কতটুকু কি রয়েছে। তবে 5 ন্যানোমিটার টেকনোলজির হওয়াতে ব্যাটারি বার্ন কম করে। এই ফোনটা রেগুলার লাইফে বা ডে টু ডে টাস্কে আমরা যে ধরনের কাজগুলো করি কিংবা আমাদের টেস্টিং এর জন্য যে ধরনের অ্যাপগুলো আমরা ব্যবহার করে থাকি, এগুলো ব্যবহার করতে গিয়ে আমার কাছে মনে হয়েছে একটু চপি টাইপের ফিল দিচ্ছে। কিছু কিছু অ্যাপ ওপেন করতে একটু এক্সট্রা টাইম নিচ্ছে। ধরুন ক্যামেরা অ্যাপের ক্ষেত্রেও আমরা যখন একটা ফিচার থেকে আরেকটা ফিচার থেকে বারবার সুইচ করছি, সেই জায়গায় কিছুটা টাইম নিচ্ছে। অ্যাপ ওপেন ক্লোজ টাইম আমি আরো একটু ফাস্টার অবশ্যই আশা করছিলাম, যে জিনিসটা আমি এখানে পাইনি। নর্মালি One UI একদম অ্যান্ড্রয়েডের জন্য টপের দিকে থাকার মতো একটা ইউআই, ম্যাক্সিমাম মানুষই হয়তো সেটা মানবেন এবং আসলে এর এক্সপিরিয়েন্স ভালো। তো সেই জায়গা থেকে আমার এক্সপেকটেশন একটু বেশিই ছিল। আমি কিন্তু কম্পেয়ার করছি 25 থেকে 30,000 টাকা প্রাইস ব্র্যাকেটের ফোনের সাথে, এবং সেই জায়গায় পারফরমেন্স সেকশন ওয়াইজ আমার কাছে মনে হচ্ছিল যে এর পারফরমেন্স আরো একটু বেটার থাকবে আর কি। নর্মালি ইউজেসে স্মার্টফোনটা ওভারহিটিং এ যায় না। মাল্টিটাস্কিংয়ে যারা কাজ করবেন, আপনার 8GB র্যাম ভ্যারিয়েন্টটা যদি নেন তাহলে বেশ ভালো একটা আউটপুট পাবেন এবং অ্যাট এ টাইম আপনি 6-7টা অ্যাপ্লিকেশন নিয়েও কাজ করতে পারবেন। ব্যাকগ্রাউন্ডে বেশ কিছু সময় ধরে রাখতে পারে। এটা শুধুমাত্র র্যাম না, অপটিমাইজেশনেরও বিষয় থাকে এবং ওদের One UI এই জায়গাটায় খুব ভালোভাবে অপটিমাইজ করার ট্রাই করেছে। কেউ যদি চিন্তা করেন আমি গেমিং এর জন্যই ডেডিকেটেডলি এই ডিভাইসটা নেব, না, গেমিং এর জন্য এটা ডেডিকেটেডলি চয়েস করাটা উচিত হবে না, কারণ এটা থেকে আপনারা মানে জাস্ট ওই সময় কাটানোর উপযোগী একটা গেমিং রেজাল্ট আসলে পাচ্ছেন। এর চাইতে বেটার কিছু আপনি এক্সপেক্ট করতে পারেন না। পাবজি বা ফ্রি ফায়ারের মতো গেম আমি আসলে রিকমেন্ড করবো না, বরং আপনারা 2D টাইপের যে গেমগুলো রয়েছে সেগুলো খেললেও ওকে আছে। হ্যাঁ, পাবজি ফ্রি ফায়ারও চলে, কিন্তু সেই রেজাল্টে আপনি সন্তুষ্ট হবেন না। অ্যাকশন মোমেন্টে গেলে আমরা জিটারিং, মাইক্রোস্ট্যাটার লক্ষ্য করেছি, কখনো কখনো ল্যাগের দেখা পেয়েছি। তবে ফোনটাতে বেশ কিছু এআই এর ফিচার্স রয়েছে যেগুলো এই কম দামি স্যামসাং ফোনটাতে আপনারা পেয়ে যাচ্ছেন, যেগুলো অনেক সময় আমরা ওদের ফ্ল্যাগশিপ লেভেলের ডিভাইসগুলোতেই দেখতে পাই। যেমন সার্কেল টু সার্চ রয়েছে, জেমিনাই রয়েছে বিল্ট ইন, যেগুলো আপনি অবশ্যই স্মার্টফোনটিতে ব্যবহার করতে পারবেন আর অবশ্যই আপনার ডে টু ডে লাইফকে আরো বেশি সহজতর করতে পারবে এই এআই টুলগুলো। গ্যালাক্সি A17 5G ডিভাইসটাতে আপনারা ব্যাটারি পেয়ে যাচ্ছেন 5000 mAh এন্ড বক্সে রয়েছে 15 ওয়াটের চার্জার। তবে এই ডিভাইসটা সাপোর্ট নেয় 25 ওয়াট। স্যামসাং 15 ওয়াট দিলেও কি বুঝে আমি জানি না, আসলে এখানে অবশ্যই 25 ওয়াটই দেওয়া উচিত ছিল। তো এই কম্বোকে খারাপ বলা যায় না, আবার একই সাথে এখন অনেক কম দামি ডিভাইসও আমরা আরো বড় বড় ব্যাটারি পাই। তবে স্যামসাং এর এই ডিভাইসটার থেকে ব্যাটারি ব্যাকআপ ভালো, সব মিলে অপটিমাইজেশন ভালো হওয়াতে ব্যাটারি ব্যাকআপও ভালো পাওয়া যায়। 7 ঘন্টার একটু বেশি আপনি এসওটি পাবেন। তো সেই হিসাবে বলা যায় একদিন ম্যাক্সিমাম মানুষই একদিন প্লাস টাইম ব্যবহার করতে পারবেন। স্পিকার সিঙ্গেল বটম ফায়ারিং, তবে সত্যি বলতে স্যামসাং এর এই ফোনটা ব্যবহার করলে বোঝা যায় যে আসলে সিঙ্গেল স্পিকার দিয়েও যথেষ্ট ভালো পরিমাণ বা সুন্দর একটা সাউন্ড দেওয়া সম্ভব। বাট স্টেরিওর মজা আপনি ঠিকই পাবেন না, সেটা থাকলে আরও বেশি ভালো হতো। এবং যখন আপনি 25 থেকে 30,000 টাকা প্রাইস ব্র্যাকেটের একটা ফোন কিনেন, স্টেরিও আপনি আশা করবেনই, সেই জায়গায় এই স্মার্টফোনটা আবার পিছিয়ে পড়ে কিছুটা। নেটওয়ার্ক রিসিপশনে আমরা কোনো ধরনের প্রবলেম পাইনি, ওয়াইফাই কিংবা ডাটা কানেকশন সবকিছু ব্যবহার করতে গিয়ে ঠিকঠাক রেজাল্টই মনে হয়েছে। স্যামসাং গ্যালাক্সি A17 5G এই ডিভাইসটা নিয়ে আমার যে অবজারভেশন যা বলে, 3টা ভ্যারিয়েন্ট নিয়ে আসছে, ওকে ভালো বিষয়, বাট দাম অনুযায়ী যে বিষয়গুলো আসলে মানে যুগ উপযোগী একেবারেই হয়নি। তার মধ্যে ডিসপ্লেটাতে যদি ওরা পাঁচল কাটার দিত আর লোয়ার চিনটা আরেকটু ন্যারো করে দিত, তাহলে কিন্তু এই ডিসপ্লেটা দুর্দান্ত একটা ডিসপ্লে হতে পারতো। স্যামসাং এর প্যানেলের প্রতি মানুষের একটা অন্যরকমের ভরসা, অন্যরকমের ভালোবাসা আছে, সেই জায়গাটা থাকতো ঠিক। দ্বিতীয়ত এই ফোনটাতে আমার মনে হয় মিডিয়াটেকের যদি আরও কোনো বেটার একটা চিপ দিত ওরা, সেটা বোধহয় আরও কাজের কিছু হতো। তখন গেমিং বলেন বা ওই ধরনের প্রসেসরগুলোর আসলে ক্যাপাবিলিটি কতটুকু রয়েছে সেটা আমরা জানি, দেখেছি। এমনকি ওরা 5G যে ডাইমেনসিটির প্রসেসর রয়েছে সেটা দিয়েও নিয়ে আসলেও পারতো। ক্যামেরা নিয়ে আমার কমপ্লেন নেই, ক্যামেরাতে যা দেওয়া ট্রাই করেছে এটা আসলে এই প্রাইস পয়েন্টের অনেক ফোন থেকেই ভালো কিছু দিচ্ছে। সেই সাথে ভালো করছে সফটওয়্যার আপডেটের ব্যাপারটা, 6টা মেজর আপডেট পাওয়া যাবে, এটা ডেফিনেটলি একটা বিশাল বড় ক্লেম। এখন ফোনটার কোন জায়গায় কমতি আছে, কোন জায়গায় ভালো কিছু করছে, আই হোপ আপনাদের মাঝে একদমই ক্লিয়ার। এবারে কারা কিনবেন না কিনবেন সেটা একটু কমেন্ট করে জানান। সবাই ভালো থাকুন, দেখা হচ্ছে স্যামজনের নতুন ভিডিওতে।